বাংলার রবিনহুড রঘু ডাকাত এবং এই ক্যারেক্টারটাকে খুব তাড়াতাড়ি বড় পর্দায় আমাদের সামনে নিয়ে আসতে চলেছে আমাদের সবার প্রিয় দেবদা। এটা আমরা মোটামুটি সবাই জানি এবং তিনি এটাও দাবি করেছেন যে এটা নাকি আজ পর্যন্ত বাংলা ইন্ডাস্ট্রির সব থেকে বড় বাজেটের সিনেমা হতে চলেছে। এবং রঘু ডাকাত সম্বন্ধে আমরা যারা জানি, যারা এনার গল্প পড়েছি, তারা জানি যে এই গল্পটা কিন্তু বা এই মানুষটার গল্পটা বড় বাজেট ডিমান্ড করে। প্রশ্ন একটাই, বাংলা ইন্ডাস্ট্রির বাজেটের রেস্ট্রিকশনের থেকে কত ভালোভাবে এই ক্যারেক্টারটাকে বড় পর্দায় ফুটিয়ে আনা যাবে। এবং তার সঙ্গে আমাদের এটাও ভরসা আছে, যদি বাংলা ইন্ডাস্ট্রিতে কেউ এই ক্যারেক্টারটাকে বড় পর্দায় ভালো করে ফুটিয়ে আনতে পারে সেটা হচ্ছে একমাত্র দেবদা, এবং তিনি সেই কাজটা করবে বলেই মনে হচ্ছে আপাতত রূপে। এই ভিডিওতে আমরা কথা বলবো যে রঘু ডাকাত এই ক্যারেক্টারটাকে বাংলা সিনেমার বড় পর্দায় যদি ভালো করে আনতে হয় তাহলে কোন কোন জিনিসে মাইনিউট ভাবে খেয়াল রাখতে হবে এবং কোন কোন জিনিসে মাথা লাগাতে হবে দেবদাকে। তার আগে এই রঘু ডাকাত কে তার সম্বন্ধে আমরা একটু আলোচনা করে নিই। এই রঘু ডাকাতের জন্ম এবং মৃত্যু এই দুটো নিয়েই মানুষের মধ্যে কিন্তু অনেক ধোঁয়াশা আছে। কারণ অনেকে বলে তার জন্মের নাম রঘুনাথ আচার্য, আবার অনেকে বলেন তার জন্মের নাম হচ্ছে রঘু ঘোষ, কিন্তু বেশিরভাগ মানুষ রঘু ঘোষ নামটাতেই তাকে বেশি চেনে বা অনেকে মানে যে হ্যাঁ রঘু ঘোষই তার জন্মের নাম ছিল। এবং মৃত্যু নিয়েও যথেষ্ট ধোঁয়াশা আছে তার। এবং এই রঘু ডাকাতের উৎপত্তি কোথা থেকে হয়, গল্পকথায় শোনা যায় যে তার বাবা ছিলেন একজন দরিদ্র কৃষক। তখন ছিল ইংরেজ আমল এবং নীলকর সাহেবরা তখন প্রচুর অত্যাচার করত গরিব দরিদ্র কৃষকদের ওপর। তাদের জমি নিয়ে নেওয়া হতো, সেই জমিতে নীল চাষ করা হতো, বা একবার নীল চাষ করলে সেই জমির উর্বরতা নষ্ট হয়ে যায় এবং সেই জমিতে আপনি আর কিছু কোনোদিন চাষ করতে পারবেন না। যখন এইসব জিনিসগুলো হচ্ছিল, রঘু ডাকাতের বাবা, যিনি একজন খুব বড় বিপ্লবীও ছিলেন এবং তিনি লড়াই করতে ভয় পেতেন না, এবং সেই জিনিসটাই বা সেই রক্তটাই রঘু ডাকাত পেয়েছে বলে সে হয়তো পরবর্তীকালে গিয়ে রঘু ডাকাত হতে পেরেছে। তার বাবা লড়াই করেন ইংরেজদের সাথে, বিপ্লব করেন এবং ইংরেজদেরকে বলেন যে না, আমি আমার জমি কিন্তু দেবো না নীল চাষের জন্য। ইংরেজরা তাকে তুলে নিয়ে যায় এবং পরের দিন সকালবেলা তাকে গাছের মধ্যে ঝুলিয়ে দেয় মেরে। রঘু ডাকাত পরের দিন যখন তার বাবার দেহটা গাছ থেকে নামাচ্ছিল তখনই তিনি ডিসাইড করে নেন যে এই নীলকর সাহেব এবং তাদের যারা মদত করছে, কারণ তখন দিনে অনেক জমিদার অনেক বড় লোক ছিল যারা ইংরেজদেরকে মদত করতো তাদের কাজ হাসিল করার জন্য, তাদেরকে শাস্তি দেব আমি। রঘু ডাকাত ছোটবেলা থেকেই লাঠি খেলায় খুব পারদর্শী ছিল এবং বড় হয়ে সেই লাঠিকেই তার প্রধান অস্ত্র করে এবং তারপরে তিনি বড় ডাকাত হয়ে ওঠেন। এটা আমরা সবাই জানি। রঘু ডাকাতকে বাংলার রবিনহুড বলা হয় কেন? কারণ হচ্ছে যে তিনি বড় লোকদের থেকে টাকা অবশ্যই নিত, কিন্তু সেই টাকাগুলো নিজে ব্যবহার করতো না, সেই টাকাগুলো গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দিতেন। এবং গল্পকথায় শোনা যায় যে একদিন একটা গ্রামে একটা কোনো গরিব বাবার মেয়ের বিয়ে হচ্ছিল এবং পণের জন্য সেই বিয়েটা আটকে যায় মাঝখানে। ছেলের বাবা বলে যে না, আমরা বিয়ে করাবো না, যদি আমাদের যতগুলো পণ দেওয়ার কথা বলা হয়েছিল সেইগুলো যদি আমরা না পাই তাহলে আমরা বিয়ে আর এগোবো না। রঘু ডাকাত তার দলবল নিয়ে আসে, সেখানে তাদেরকে ভয় দেখায় এবং পরবর্তীকালে মেয়েটার বিয়ে দেওয়া হয়, যথেষ্ট ভালোভাবে তার বিয়ে হয়। এরকম ধরনের জিনিসপত্র রঘু ডাকাতের নামে কিন্তু খুব ভালোভাবে প্রচলিত আছে যে তিনি গরিব দুঃখীদের মাসিহা হয়ে উঠেছিলেন এবং সেই জন্যই তিনি বোধহয় এতদিন ডাকাতি করতে পেরেছিলেন সাকসেসফুলি। কারণ গরিবরা যেটা দেখতে পেয়েছিল যে অত্যাচারী ইংরেজদের থেকে টাকা নিয়ে আমাদেরই সাহায্য করছে আলটিমেটলি লোকটা, তাই জন্য কোনো গরিব মানুষের কাছে যদি তার খবরও থাকতো সেগুলো কিন্তু ইংরেজদের কাছে অব্দি পৌঁছাতো না সেভাবে। তিনি ইজিলি কোনো গরিবদের ঘরে আশ্রয় নিতে পারতেন, লুকিয়ে থাকতে পারতেন, গরিবরা কিন্তু তার সাপোর্টে ছিল, তাকে সাহায্য করত। তার মধ্যে আরেকটা জিনিসও তার ব্যাপারে খুব ভাবে প্রচলিত, সেটা হচ্ছে তার একটা না ডাকাতি করার স্টাইল ছিল। সে যেখানেই ডাকাতি করতে যেতেন সেখানেই তার আগে চিঠি লিখে যেতেন যে আমি অমুক তারিখে অমুক দিনে তোমার বাড়িতে ডাকাতি করতে আসবো, পারলে ভাই আমাকে আটকে নাও। এবং এটা নিয়ে আরেকটা গল্প কথাও খুব প্রচলিত, নৈহাটির যিনি দারোগা বাবু মানে বড় বাবু, তার সঙ্গে না রঘু ডাকাতের সবসময় একটা ক্যাট অ্যান্ড মাউস চেস চলতো। কেন চলতো? এই যে রঘু ডাকাত সবসময় চ্যালেঞ্জ করে ডাকাতি করতে যেত, এই চ্যালেঞ্জটাকে কাজে লাগিয়ে নৈহাটির বড়বাবু একদিন বলে যে ভাই রঘু ডাকাত কে, আমার সামনে আসতে বলো না, যদি সাহস থাকে আমাকে বলো যে কোন দিনে উনি আসবেন, আমাকে বলো চিঠি লিখতে, আমি রেডি থাকবো, তারপর আসুক, এসে আমার সামনে দিয়ে বেরিয়ে যাক, তাহলে বুঝবো যে সে বড় ডাকাত। রঘু ডাকাত বলে ভাই ঠিক আছে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। তিনি একটা চিঠি লেখেন এবং দারোগা বাবুকে বলে যে এই দিন আমি তোমার সঙ্গে দেখা করতে আসবো। প্রচুর পুলিশ দিয়ে ঘেরাও করা হয় থানার আশেপাশে। সেখানে সারাদিন সেই পুরো গার্ডের মধ্যে থাকেন দারোগা বাবু, কিন্তু রঘু ডাকাত আর আসে না। বিকেল বেলা সেই গার্ডদের মধ্যে দিয়ে যেতে গিয়ে গার্ডরা দেখে যে ভাই একটা মাছ আলা ঢুকছে এবং সেই মাছ আলাটাকে তারা থামায় যে ভাই আজকে তো এটা একদম রেস্ট্রিক্টেড জোন, এখানে কেউ যাওয়া আসা করতে পারবে না। বলছে না, আমাকে জমিদার বাবু পাঠিয়েছেন
এবং আমাকে জমিদার বাবু দারোগা বাবুকে মাছ দিতে বলেছেন, দেখুন দুটো বড় বড় মাছ নিয়ে এসেছি, জমিদার বাবু চিঠিও পাঠিয়েছেন তার জন্য। তো তাকে ছেড়ে দেওয়া হয় চেক ঠেক করে, তার ইয়েতে কিছু পাওয়া যায় না। দারোগা বাবু সামনে যায়, দারোগা বাবু মাছ দুটো দেখে খুব খুশি হয়, চিঠি পিটি পায়, চিঠি পিটি পেয়ে তাকে কিছু বকশিস দেয়, দিয়ে ছেড়ে দেয়। কিছুদিন বাদে রঘু ডাকাত আবার তাকে চিঠি লেগে যে দারোগা বাবু সামনে গিয়ে তো দেখা করে এলাম, কিছু করতে পারলেন কি? উপরন্তু আপনি আমাকে বকশিস দিলেন, যাই হোক বকশিসটার জন্য ধন্যবাদ, আর মাছটা কিরকম লেগেছে সেটা জানাতে ভুলবেন না কিন্তু, কারণ সে মাছ আলাটাই ছিল রঘু ডাকাত। এরকম ধরনের সাহস ছিল মানুষটার। এবং তিনি কিন্তু মা কালীর সাধক ছিলেন। প্রত্যেকটা ডাকাতি করার আগে তিনি মা কালীর পুজো করে যেতেন এবং তিনি নরবলিও দিতেন। এরকমই একটা গল্প প্রচলিত আছে, সাধক রামপ্রসাদ, আপনারা সবাই চেনেন। তিনি একদিন জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল, রঘু ডাকাত নরবলি দেওয়ার জন্য তাকে তুলে নিয়ে চলে যায়, জানে না তো তিনি কে। তো তাকে তুলে নিয়ে চলে যায়। যখন তাকে নরবলি দিতে যাবে ঠিক তার আগের মুহূর্তে সাধক রামপ্রসাদ একটা শ্যামা সঙ্গীত গায়, এবং শ্যামা সঙ্গীতটা শুনে রঘু ডাকাত এতটা মুগ্ধ হয়ে যায় যে সেই দিন তো সাধক রামপ্রসাদকে তিনি ক্ষমা টমা যে ছেড়ে দেয়নি, এবং তারপর থেকে তিনি এটা ডিসাইড করেন যে তিনি আর কোনোদিন নরবলি দেবেন না। এবং তিনি যে ডাকাতি ছেড়ে দিয়েছিলেন পরবর্তীকালে, সেটাও কিন্তু মা কালীর আদেশে। তাকে নাকি স্বপ্নে এসে মা কালী আদেশ দিয়েছিলেন যে তার শরীর খারাপ হয়েছিল একটা, যে তোমার শরীর খারাপ সুস্থ তখনই হবে যখন তুমি কথা দেবে আমাকে যে তুমি আর কোনোদিন ডাকাতি করবেন না। তিনি কথা দেয় এবং তারপরে নাকি তিনি ডাকাতি ছেড়ে দেয়। এবং তার মৃত্যু সম্বন্ধেও লোকের কিন্তু সঠিক কোনো জিনিস জানা নেই যে তিনি কবে কোথায় কিভাবে মারা গেছিলেন। কারণ যখন রঘু ডাকাত উঠছিল সঙ্গে সঙ্গে অন্য গ্রামে অন্য গরিব মানুষের ঘর থেকে অনেক এরকম রঘু ডাকাত জন্ম নিচ্ছিল, যারা রঘু ডাকাতের নাম করে ডাকাতি করতে যেত। রঘু ডাকাত একটা ব্র্যান্ড হয়ে গেছিল, যার জন্য এত রঘু ডাকাত তৈরি হয়ে গেছিল চারপাশে যে অ্যাকচুয়াল আসল রঘু ডাকাতটাকে সেটা কেউ কোনোদিন জানতেই পারেনি, এবং তার মৃত্যু কখন কিভাবে হয় সেটাও আমাদের সামনে সঠিকভাবে উঠে আসে না। এই ছিল রঘু ডাকাতের বেসিক গল্প, যেটা আপনারা ইন্টারনেট খুঁজলে পেয়ে যাবেন, আমিও সেখান থেকেই পেয়েছি, এটা কোনো বড় কথা নয়। কথাটা হচ্ছে যে এই ক্যারেক্টারটাকে কতটা লার্জ ভাবে বাংলার অডিয়েন্সের জন্য প্রেজেন্ট করতে পারবে, কারণ গল্পটা শুনে আপনারা বুঝতে পারছেন যে এই গল্পটার জন্য বিশাল অ্যামাউন্টের একটা বাজেটের প্রয়োজন, যেটা দেবদা প্রমিস করেছে যে সেই বাজেটটা সে নাকি দিয়েছে, এবং বাংলা ইন্ডাস্ট্রির সব থেকে বড় বাজেটের সিনেমা হতে চলেছে এটা। কোন কোন জিনিসে মাথা লাগাতে হবে দেবদাকে এই সিনেমাটা তৈরি করতে গেলে? প্রথমত এর লার্জার দেন লাইফ ফিলিং। দেখুন এখানে যে জমিদারের যে জায়গাগুলো আছে, আমি যে এরাটাকে দেখাচ্ছি সেই এরাটাকে না আমাকে লুক অ্যান্ড ফিলের মাধ্যমে ক্রিয়েট করতে হবে যাতে সেটা বিলিভেবল হয়, এবং সেটা ক্রিয়েট করতে যথেষ্ট বড় পরিমাণের একটা অ্যামাউন্ট লাগবে। কারণ আমি যখন যেই টাইমের কথা বলতে যাচ্ছি লোককে, তখন নীলকর সাহেবদের অত্যাচার চলছে, তখন বাংলার জমিদার প্রথাটা চলে আসছে, তখন ইংরেজরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের দেশে রাজত্ব করছে, এবং সেই জিনিসটাকে রুটেড ওয়েতেই দেখাতে হবে। এই যে বাংলার সাধারণ মানুষের উপর অত্যাচার হচ্ছে, তাদেরকে কিভাবে মারা হতো, অত্যাচারিত করা হতো, শোষণ করা হতো, সেই জিনিসগুলোকে রুটেড ওয়েতে দেখাতে হবে যে মানুষের রাগ ধরে সেই জিনিসগুলো দেখে। সেটাকে ওভার গ্ল্যামারাইজ করে দেখানো হলে সেই জিনিসটা কিন্তু মানুষের সঙ্গে কানেক্ট করতে পারবে না। তার সঙ্গে এই যে জমিদার বাড়ি, এই যে নীলকর সাহেবের কুঠি, এই জায়গাগুলো ভালো টাকা পয়সা দিয়ে, ভালো লাইটিং দিয়ে, ভালো সাউন্ড দিয়ে ভালোভাবে জিনিসগুলোকে দেখাতে হবে। এই যে রঘু ডাকাত গায়ে তেল মেখে ডাকাতি করতে যাচ্ছে, সেই জিনিসগুলোকে লার্জার দ্যান লাইফ করে দেখাতে হবে, সেই জিনিসগুলোকে বড়ভাবে প্রেজেন্ট করতে হবে, এবং যার জন্য বাজেটটা লাগবে। কতটা বাজেট দিতে পারে এবং এই জিনিসগুলোকে কতটা ভালোভাবে প্রেজেন্ট করতে পারে সেটাই আবার দেখার। কারণ এত বড় ক্যারেক্টার, তাকে আপনি ছোট একটুখানি দেখিয়ে যে ভাই রঘু ডাকাতের গল্প, খালি আমি রঘু ডাকাতকে দেখাবো, বাকি জিনিসগুলো আমি ছেড়ে দিলাম। এই যে জমিদার, ভাই জমিদারের বাড়িটা তৈরি করতে অনেক টাকা লাগবে, একটা ছোট কিছু দেখিয়ে বেরিয়ে যায়। নীলকর কুঠি নীলকর সাহেবদের কুঠি একটা ছোট করে দেখিয়ে বেরিয়ে গেলাম। অত্যাচারটা বাংলার মানুষদের খুব লাগবে, ডিস্টার্বিং লাগবে, সেই জন্য অত্যাচারটা খুব একটা বেশি দেখাবো না, হালকার উপর দিয়ে দেখিয়ে বেরিয়ে গেলাম যাতে সব মানুষকে আমি ক্যাটার করতে পারি। এই জিনিসগুলো করলে কিন্তু হবে না, আপনাকে সব দিকটা মাথায় রাখতে হবে। এই যে কালী ঠাকুরের পুজো করছে, নরবলি দিচ্ছে, সেই জিনিসগুলো আপনাকে দেখাতে হবে, সেই ফিলটা দিতে হবে, নাহলে এই ক্যারেক্টারটাকে আপনি জাস্টিফাই করতে পারবেন না। এই ক্যারেক্টারটা কতটা বড় সেই জিনিসগুলো আপনি দেখাতে পারবেন না। এবং যেটা আমরা শুনতে পাচ্ছি যে চেন্নাইতে গিয়ে তিনি নাকি শুট করছে অ্যাকশন সিকোয়েন্সের বড় বাজেট নিয়ে, তো সিরিয়াসলি এটা দেখার যে কত বড়ভাবে প্রেজেন্ট করতে পারে। তার সঙ্গে যেটা বড় জিনিস না, সেটা হচ্ছে কাস্টিং। এই যে নৈহাটি থানার দারোগা বাবু,
সেই রোলটা কাকে দেওয়া হয়, কারণ তার সঙ্গে রঘু ডাকাতের সবসময় ক্যাট অ্যান্ড মাউস একটা চেস চলে। তিনি নাকি পরপর 2বার না 3বার রঘু ডাকাতকে সামনে পেয়েও ধরতে পারেনি, কারণ রঘু ডাকাত ছদ্মবেশ নিতে খুব পারদর্শী ছিল, তো সামনে পেয়েও ধরতে পারেনি। তার ভেতরের যে রাগ, সেই ক্যারেক্টারটা কাকে দেওয়া হয়, ক্যাট অ্যান্ড মাউস চেসটা কিভাবে দেখানো হয়। এই যে ডাকাতি করতে যাচ্ছে, আমরা মোটামুটি সবাই জানি যে তাকে কোনোদিন ধরা যায়নি, শেষ জীবন পর্যন্ত সে কিন্তু কারোর কাছে ধরা দেয়নি। তো ডাকাতি করার আগের মুহূর্তগুলো, এই যে এজ অফ দ্য সিট মোমেন্ট, দর্শক যতই জানুক না কেন, সেই জানা জায়গাগুলো আমি কিভাবে এজ অফ দ্য সিট মোমেন্ট দর্শককে প্রোভাইড করব, দর্শককে কি করে আমি সেই টেনশনটা দেবো যে ভাই ডাকাতি করতে পারবে না পারবে না, এই বোধহয় ধরে ফেললো, এই বোধহয় পারলো না, এই জিনিসগুলো আমি কিভাবে প্রোভাইড করবো, সেগুলো খুব ভালোভাবে দেখতে হবে। ওই রাইটিংটা ভালো হতে হবে, কাস্টিংটা ভালো হতে হবে। এই যে রঘু ডাকাত এবং তার দলবল, তার দলবলে যেই মানুষগুলো থাকবে তাদেরকেও সমান ইকুয়াল ভাবে আপনাকে প্রেজেন্ট করতে হবে, তাদেরকেও সমান পাওয়ারফুল ভাবে প্রেজেন্ট করতে হবে। কারণ একা রঘু ডাকাত তো ডাকাতি করতে যেত না, তার দলবল মিলে যেত। তাহলে রঘু ডাকাতের মধ্যে আপনি যে পাওয়ারটা দেখাচ্ছেন সেটা বাকি টিম মেম্বারদের মধ্যেও আপনাকে দেখাতে হবে, না হলে খালি রঘু ডাকাতের সঙ্গে কানেকশনটা ফিল হবে, বাকি কারোর সঙ্গে কানেকশন ফিল হবে না, এবং আলটিমেটলি সিনেমাটা কানেকশনটা লুজ হয়ে যাবে। এবং সেই জিনিসটা আমার মনে হয় এই জিনিসগুলো দেখানোটা খুব খুব জরুরি। এবং আপনি যদি দেখেন এই গল্পটার মধ্যে অনেক কিছু দেখানোর আছে, কতক্ষণের সিনেমা হয় এবং কতটা ভালোভাবে এবং কতটা বড় পরিসরে এই গল্পটাকে বলতে পারে সেটা দেখার। কারণ এই গল্পটার মধ্যে আপনি দেখবেন ইমোশন আছে, যখন তার বাবার দেহটাকে নামিয়ে আনবে, যখন তার ছোটবেলাটা কাটবে খুব মানে দারিদ্রতার মধ্যে এবং অত্যাচারের মধ্যে, সেই জায়গাগুলো ইমোশনাল করে আমাদেরকে, এবং সেই জায়গাগুলো কত ভালো ইমোশন ওয়ার্ক করবে সেটা দেখার। রাইটিং কতটা স্ট্রং হয়, ড্রামা আছে, এর মধ্যে অ্যাকশন আছে। এই গল্পটার মধ্যে এত কিছু আছে যেই জিনিসগুলো কিন্তু রাইটিং এর মধ্যে সবকিছুই রাখতে হবে, এবং সেটাকে আপনাকে 2.5 ঘন্টার মধ্যে আবার দেখাতেও হবে। দেখা যাক রানিং লেন্থ কতটা হয় এবং কিভাবে এত বড় গল্পটাকে তারা একটা সিনেমার আকার দেয়, সেটা কিন্তু দেখাটা খুব জরুরি। এবং এই পুরো সিনেমার মধ্যে সব থেকে যেই জিনিসটা মাথা লাগাতে হবে, যেটা আমার মনে হয়েছে, সেটা হচ্ছে এই রঘু ডাকাত সম্বন্ধে রিসার্চ। কেন আমি এই কথাটা বলছি, দেখুন এতক্ষণ ধরে যে জিনিসগুলো আমি আপনাদেরকে বললাম, যে ইনফরমেশন গুলো দিলাম, ওগুলো গল্প কথা, ওগুলো আপনারা যে কোনো বই মানে বই পড়লে পেয়ে যাবেন, বা যে ইন্টারনেট ঘাটলে আপনারা ইজিলি যে কোনো জায়গায় এই ইনফরমেশন গুলো গ্যাদার করতে পারবেন। মানুষ যখন রঘু ডাকাত সম্বন্ধে সিনেমা হলে দেখতে যাচ্ছে, বড় স্ক্রিনে দেখতে যাচ্ছে, আমরা নতুন কি ইনফরমেশন অডিয়েন্সকে দিতে পারবো, আমরা কিভাবে নতুন গল্প বলতে পারবো, যে যেই গল্পগুলো বা রঘু ডাকাতের লাইফের যেই পার্টগুলো মানুষ হয়তো অতটা জানে না, বা কোনো বইতে হয়তো সেভাবে লেখা নেই, বা থাকলেও মানুষ সেগুলো জানে না, খুব কম বইতে হয়তো লেখা আছে, সেই নতুন ইনফরমেশন আমি লোককে কি দিতে পারছি। খালি এই জিনিসগুলো দেখালে তাহলে আমি বলবো ভাই তাহলে তো আমি বই পড়ে নিতে পারতাম, তাহলে আমি সিনেমা হলে সিনেমা দেখতে যাবো কেন? আমি সিনেমা হলে সিনেমা দেখতে যাবো নতুন কিছুর জন্য, যে তার লাইফে আর কি কি ঘটেছিল, আর কিভাবে গল্পটা আমরা জানতে পারি, যে যেই গল্পগুলো আমরা এতদিন জেনে আসিনি, আর কোন গল্পগুলো আমাদেরকে মুগ্ধ করতে পারে, সেই জিনিসগুলো আমার মনে হয় বের করে আনাটা খুব জরুরি। তার জন্য লাগবে ওয়েল রিসার্চ, এবং সেই রিসার্চটা কতটা ভালোভাবে হয় সেটা এবার দেখার। এই জিনিসগুলোতে মাথা লাগাতে হবে রঘু ডাকাতকে নিয়ে সিনেমা বানাতে গেলে। আশা করি দেবদা খুব একটা খারাপ প্রিপারেশন নিয়ে মাঠে নামেননি, তিনি যখন নেমেছেন নিশ্চয়ই কিছু ভেবেই নেমেছেন। দেখা যাক, খুব তাড়াতাড়ি মুভিটা রিলিজ করতে চলেছে, মুভিটা দেখার পর সবকিছু নিয়ে আলোচনা অবশ্যই করব। আমি মুভিটা নিয়ে যথেষ্ট এক্সাইটেড। কারা কারা এই সিনেমাটা নিয়ে আমার মতো ইকুয়ালি এক্সাইটেড কমেন্ট করে জানান। কারা কারা বড় পর্দায় এই ক্যারেক্টারটাকে দেখতে চান কমেন্ট করে জানান। এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।